চাকলাওয়ালাকে না, একদম স্পষ্ট করে বলাই আছে ধবল রুগীকে। অনলাইনে যারা আছো শোনা যায়? দেখো তো এখন। ইয়েস মিস, শোনা যাচ্ছে এবার। ওকে, ঠিক আছে, শোনা যায়। এটা তো খুব রিস্কি হয়ে গেল। দেখো, তোমাদের এমসিকিউ সলভ করছি আমি, আশা করছি সবার হয়ে গিয়েছে এতক্ষণে। তোমরা ক্যামেরাগুলো অন রাখো অনলাইনে যারা আছো। অনলাইনে যারা আছো আমি তোমাদের হচ্ছে সলভ করাচ্ছি, একটু খেয়াল করো। প্রথমটা বলেছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কত সালে জন্মগ্রহণ করেন? একের খ 10ই জুলাই। দুয়ের গ, মোহাম্মদ শহীদুল্লাহ কোথায় জন্মগ্রহণ করে? পশ্চিমবঙ্গে। অনলাইনে যারা আছো ক্যামেরা অন রাখো, না হলে বের হয়ে যাও। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কোন বিষয়ে এমএ পাস করেন? সবাই বলো তো। ভাষা তত্ত্বে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভাষা তত্ত্বে এমএ পাস করেন। সততার পুরস্কার গল্পে তিনটি লোকই কোন বংশের ছিল? ইহুদি বংশের। বলেছি ইহুদি বংশের। সততার পুরস্কার গল্পে ইহুদি বংশের লোক সংখ্যা কয়জন ছিল? 3 জন। এবার দেখো, আল্লাহ ইহুদিদের কাছে কাকে পাঠালেন? ফেরেশতাকে। কেন পাঠালেন? ঈমান পরীক্ষা করার জন্য। সততার পুরস্কার গল্প অবলম্বনে 9 নাম্বারটা দেখো। সততার পুরস্কার গল্প অবলম্বনে ফেরেশতারা যা পারেন, কি পারেন ফেরেশতারা? বিভিন্ন রূপ ধরতে পারেন। 10 নাম্বারটা দেখো। গল্পটিতে মানুষের রূপ ধরে ফেরেশতাদের আসার তাৎপর্যপূর্ণ কারণ কোনটি ছিল? মানুষের ঈমান পরীক্ষা। 11 নাম্বার, লোকে যাকে ঘৃণা করত তার পরিচয় বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য? প্রযোজ্য মানে কি বোঝায় জানো? মানে কোনটার উপরে এটা প্রয়োগ করা যায় বা কোনটা সঠিক। মিস 10 নাম্বার কত? 10-এর 1, মানুষের ঈমান পরীক্ষা করার জন্য, ঈমান আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য। 11 নাম্বার, লোকে যাকে ঘৃণা করত তার পরিচয় বোঝাতে নিচের কোনটি প্রযোজ্য বলো? ধবল রোগী। তোমাদের বইয়ে তোমাদের কথা টাকওয়ালাকেও তো মানুষ ঘৃণা করত না? তোমাদের বই কিন্তু একদম একদম ভালো করে লেখা আছে যে ধবল রোগীকে সবাই ঘৃণা করত, কেউ তাকে পছন্দ করত না। এটা একদম লেখাই আছে যে ধবল রোগী। এটা একদম ধবল রোগীই হবে। ধবল রোগীর সুস্থ হলো কি দিয়ে বলো? আল্লাহর হুকুমে। 12 নম্বরের ঘ, আল্লাহর হুকুমে। 13 নাম্বার, ধবল রোগী ফেরেশতার কাছে কি চেয়েছিল? উট চেয়েছিল। ফেরেশতা বিদেশি সাজলেন কেন? 3 ইহুদির ঈমান পরীক্ষার জন্য। 14 গ। 15 নাম্বার, টাক মাথা বলতে কি বোঝায় বলো? টাক মাথা বলতে বোঝায় মাথায় চুলের অভাব, তোমাদের মতো। 16 নাম্বার দেখো, যার মাথার চুল গজিয়ে উঠলো তার পূর্বের অবস্থা বোঝাতে সঙ্গত কোনটি? সঙ্গত মানে কোনটা, মানে সঠিক কোনটা বলো? টাকওয়ালা। কার মাথায় চুল গজালো? টাকওয়ালার। এবার বলছে ফেরেশতা টাকওয়ালাকে কি দিলেন? টাকওয়ালাকে কি দিয়েছিল? ভালো করে বলো। প্রথমে কার কাছে গেল? ধবল রোগী। তাকে কি দিয়েছিল? ধবল রোগীকে উট দিয়েছিল। তাহলে টাকওয়ালাকে কি দিয়েছিল? দেখি তোমাদের বই কোথায়? এই যে এত এত করে পড়লে, বই বের করো সবাই। বলো। একদম আমার তো বই লাগবে না রে বাবা, আমার তো মুখস্থ আছে। তোমরা বলো, প্রথম রোগীকে প্রথমে কার কাছে গিয়েছিল? ধবল রোগীর কাছে। দ্বিতীয়ত কার কাছে গিয়েছিল? টাকলের কাছে। তৃতীয় কার কাছে গিয়েছিল? অন্ধ লোকের কাছে। প্রথম লোক কি চেয়েছিল? উট। দ্বিতীয় জন কি চেয়েছিল? গাভী। পরের জন কি চেয়েছিল? ছাগল। এই যে দেখো তোমাদের বইয়ের প্রথম পেজেই আছে, কেউ কথা বলবে না। প্রথম পেজেই আছে দেখো, এই যে ধবল রোগী তিনি এই যে গাভীন গাই দিয়া বলিলেন এই লও। গাভীন গাই কাকে দিয়েছিল বলো? গাভীন গাই দিয়েছিল এই যে টাকওয়ালাকে। তাহলে টাকওয়ালাকে কি দিয়েছিল? গাই, গরু। তাহলে বলো, ফেরেশতা টাকওয়ালাকে কি দিয়েছিল? গাভীন গাই। এবার দেখো, ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরে আসলেন কখন? কয়েক মাস পর না কিছুদিন পর? ভালো করে খেয়াল করো, কয়েক মাস পর না কিছুদিন পর? বই বের করো, বই বের করো। কোথায় আছে আমি বলে দিচ্ছি দেখো। এই যে এখানে তোমাদের এই যে এখানে লেখা আছে কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো রূপ হলো। কিছুদিন পর, কিছু মাস না, কিছুদিন পর আসলো। দেখো কিছুদিন পর,
তারপর বলছি কারো কিছুদিন পর লেখাই আছে, এই যে দেখো সেকেন্ড পেজের 3 নম্বরে যাও, কিছুদিন পর আবার সেই ফেরেশতা পূর্বের মতো মানুষের রূপ ধরিয়া আসিল। ক্লিয়ার? মনে থাকবে কিছুদিন পর, আমি এটা আন্ডারলাইন করতে বলেছিলাম। কারো কাছে থেকে বিদেশি সাহায্য প্রার্থনা করলে ওই ব্যক্তির কি করা উচিত? সাধ্যমতো চেষ্টা করা উচিত, মানে তার যেটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে চেষ্টা করা উচিত। দেশে ফিরিয়া যাইতে পারি, বলো চলিত রূপ কি হবে? দেশে ফিরে যেতে পারি। গ নাম্বার, দেশে ফিরে যেতে পারি। স্বর্গীয় দূত কে ছিলেন? ফেরেশতা। বলছে ধবল রুকির জায়গায় তুমি হলে দ্বিতীয় ফেরেশতাকে কি বলতে? একটি কেন, দুটি পশু নিয়ে যাও। কেন আমার বাড়িতে নাস্তা খেতে আসো বলতে না? অপশনগুলো সেই ফানি না বলো? এবার 21 বলছি নাম্বার কত? 21 নাম্বার হবে গ, 21 এর গ। দেশে ফিরে যেতে পারি, স্বর্গীয় দূত কে ছিলেন? ফেরেশতা। 23 নাম্বারের ক, একটি কেন, দুটি পশু নিয়ে যাও। আমি হলে বলতাম যে আসো নাস্তা পানি খেয়ে যাও। খাবার উপরে আর কি আছে বলো? এবার দেখো আল্লাহ যার উপর খুশি হলেন, কার উপরে খুশি হলেন? অন্ধ লোকটির উপর। না না, যেহেতু পশু চেয়েছিল পশু দেয়নি, সেক্ষেত্রে তোমার পশু নিয়ে যাওই বলতে হবে, অন্য কিছু বলতে পারো না। তুমি তাকে নাস্তা করাতে পারো না, কারণ সে তো নাস্তা চায়নি। ফারহা, যেহেতু চাইনি, না চাইতে দিব কেন? এটা তো অতিরিক্ত। অর্ধেক নিয়ে যাও। এবার দেখো হযরত মুসা আলাইহিস সালামের প্রবর্তিত ধর্ম কোনটা? ইহুদিজম। এবার দেখো কসম, কসম কি হবে? শপথ। ফেরেশতা যার সংবাদ বাহক, তার পরিচয় বোঝাতে কোনটি প্রযোজ্য? আল্লাহ। মূলধন বলতে কি বোঝায়? ভালো করে বলো। পুঁজি বোঝায়। এবার দেখো ইহুদি বংশের লোক কে কে ছিল? ধবল রোগী, টাকওয়ালা, অন্ধজন। তিনটাই অ্যান্সার হবে ঘ। নূর শব্দের অর্থ কি? পুঁজি। পুঁজি, পুঁজি মানে ক্যাপিটাল, যেটা মানে মূলধন বলতে বোঝায় যেটা তোমার থাকে, তোমার কাছে যেটা থাকে। নূর শব্দের অর্থ কি? নূর মানে আলো দিয়ে তৈরি ফেরেশতা, নূর মানে নূর ছেলে, নূর মানে অগ্নি যা সবকিছু প্রজ্বলিত করে। কি হবে? 30 এর ক। ঠিক আছে, বলো এখন 30 এর মধ্যে 25 এর উপরে কে কে পেয়েছো? 25 এর উপরে কাউন্ট করো। 30। 30 এর ক। আচ্ছা 25 সহ 20 এর উপরে, মানে 25 থেকে 30 এর মধ্যে কে কে? 4। কত পেয়েছো আরপি? কাউন্ট করো। 28 পেয়েছো। গুড গুড গুড। এবার সবাই দেখো, এবার সবাই দেখো, তোমাদের খেয়াল করো। ওকে ঠিক আছে, 25 এর নিচে কারা কারা হাত উঠাও? 25 এর নিচে কারা কারা হাত উঠাও? আর কে? কেন? মাইনাস বাদ দিয়ে কত? গুড। মাইনাস সহ 22। মাইনাস কেটে দাও। কত? ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে। এখন ওকে, ওকে, একটা আওয়াজ হবে না আমার ক্লাসে। আমি কোনোভাবেই আওয়াজ চাই না। দেখো তোমাদের খাতায় সবার সমস্যা সিকিউ নিয়ে। সিকিউ কিভাবে লিখবে, কিভাবে লিখবে না, আমি অনেকবার তোমাদেরকে বুঝিয়েছি, কিন্তু তারপরেও তোমরা বুঝতে পারছো না। আমি জানি না এর কারণ কি। খেয়াল করো, একটা আওয়াজ হবে, একদম বের করে দেব। আরিফ স্যার আসা পর্যন্ত বাইরে থাকবে। আরিফ স্যারের সাথে চাইলে ক্লাস ঢুকতে পারো, আমার ক্লাসে আর নেব না। একটা আওয়াজ হবে না। বাংলা পারি না, সিকিউ লিখতে পারি না, এই জিনিস যেন আমি আর না শুনি। সিকিউ লেখার নিয়ম তোমাদেরকে অনেকেই খাতায় তোমরা সিকিউ লিখেছো, কিন্তু আমার একটুও মন মতো হয়নি সিকিউ। কেউ একজন ভালো সিকিউ লেখনি। সিকিউ লেখার নিয়ম আমি তোমাদেরকে আজকে আবার বলছি। সিকিউ বা ক্রিয়েটিভ কোশ্চেন তোমাদের যেটা আসে, এটার 4টা কোশ্চেন থাকে। কয়টা কোশ্চেন থাকে? 4টা। আমি বারবার বলছি, আমি কিন্তু হোমওয়ার্ক দেব, সেক্ষেত্রে ভালো করে পড়ো। জ্ঞানমূলক, না লিখতে হবে না, সবাই খেয়াল করো, লিখতে হবে না কারো, সবাই খেয়াল করো। জ্ঞানমূলকে কত থাকে? 1। জ্ঞানমূলকে কত থাকে? 1। সিকিউ লেখার নিয়ম, জ্ঞানমূলক ধরো তোমার যেটা চাইবে অ্যান্সার, তুমি সেটাই অ্যান্সার করবে।
তোমাকে যদি বলে যে এটার মানে কি, এটার মানে যা, তুমি এক কথায় উত্তর লিখবে। আমি তোমাদের কিন্তু কোশ্চেনটা সলভ করাচ্ছি এখন। তোমাদের যে কোশ্চেনটা এসেছিল ক্লাস 6 এ, যে কোশ্চেনটা হয়েছিল তোমাদের, সেটা আমি সলভ করাচ্ছি। তোমাকে আমি একটা শীট দিয়ে দিব, ওকে? দেখো ক্লাস 6 এ তোমাদের যে উইকলি এক্সামের কোশ্চেনটা ছিল সেটা দিয়ে আমি সলভ করাচ্ছি। সেটা সলভ প্লাস এটা যেন একবারে হয়ে যায় সিকিউ লেখার নিয়মটা। তোমার দিকে গত 3 মিনিট ধরে তাকাই আছি, তুমি তাও এই দিকে তাকানোর তোমার জরুরি মনে হয় নাই। ক্লাস 7, 8, 5 এর বাচ্চারা, ওদেরকে বলে দেখবা খালি আশরাফি মিসের ক্লাসে ওর কি করে, 1 সেকেন্ড নড়তে পারে না। তোমরা সেখানে কথা বলার কেমনি সাহস হয়? এখন থেকে আমি জাস্ট খালি পড়াবো, পড়ে যাবে। এখন থেকে খুব ফাস্ট পড়াবো, আমি বারবার বলছি। মার্চের মধ্যে তোমাদের আমি সিলেবাস শেষ করে দিব। খেয়াল করো, আমি যেটা বলছি জ্ঞানমূলক। তোমাদের এখানে ছিল গগন শব্দের অর্থ কি? গগন শব্দের অর্থ আকাশ, এইটুকু। আসমান, তারপরে খিত্তি, ঘোড়ার ডিম, কি কি যে লিখেছো আল্লাহই জানে। গগন অর্থ আকাশ, জাস্ট আকাশ লিখবে, শেষ। আমি 1 নাম্বার দিয়ে দিব। যদি অন্যরকম প্রশ্ন থাকে, এই যে ধরো তোমাদের বলেছে যে সততার পুরস্কার গল্পটি কে লিখেছেন, তুমি লিখলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শেষ। আর কোনো কিছু লেখার দরকার নেই। জ্ঞানমূলক 1 লাইনে শেষ হবে। তোমাদের খাতার মধ্যে অ্যানসার টু দ্য কোশ্চেন নং 1 আমি কেটে দিয়েছি, এগুলো আমি নিব না। তোমাদের খাতার মধ্যে স্কেলিং থাকবে না, এটা আমি নিব না। খাতার মধ্যে তোমরা বৃত্ত ভরাট করেছো, যেটা ইংলিশের পাশে যদি করো এ বি সি ডি, আমি একদমই মার্কস দেব না, আমি 0 দিব পরের বার। আমি বললাম যারা করেছো তোমাদের বাংলার পাশে করতে হবে। প্লাস খাতার মধ্যে তোমাদের বানান যেগুলো ভুল হয়েছে বা কি ঠিক করতে হবে, আমি কিন্তু খাতায় সুন্দর করে গোল করে বানানগুলো ঠিক করে দিয়েছি। সেগুলো দেখলে পরের পরীক্ষায় কিন্তু এই বানানগুলো আর ভুল হওয়ার চান্স থাকবে না। ক্লিয়ার? এখন সিকিউ লেখার নিয়মে তোমাদের ঝামেলা। এখন দেখো জ্ঞানমূলক 1 লাইনেই শেষ করে দিলে। এখন অনুধাবনে কি আসবে? অনুধাবনে 2টা অংশ থাকে। কয়টা অংশ? লেখা বাদ দাও ইরিনা, মনোযোগ দাও। লেখালেখি বাদ, দিদিকে মনোযোগ দাও। দেখো অনুধাবনে 2টা অংশ থাকে, একটা হলো জ্ঞানমূলক অংশ, আর একটা কি? অনুধাবন। এই জ্ঞানমূলকে কি থাকবে? এখন আপনার কথা যে জ্ঞানমূলকে কি লিখবো আর অনুধাবনে কি লিখবো। জ্ঞানমূলকে সব সময় মানে মূল কথাটা থাকবে। মানে ওই প্রশ্ন দ্বারা তুমি কি বোঝো? এখানে বলছে কবিতার জন্মভূমিতে চিরনিদ্রায় শায়িত হতে চান কেন? ঠিক আছে, তুমি তোমার উত্তরটা কি? আসলে এক কথায় যদি এটার উত্তর বলো, তাহলে এটার উত্তর কি হবে? চিরনিদ্রায় শায়িত হতে চান জন্মভূমির প্রতি ভালোবাসা থেকে। কবি চিরনিদ্রায় শায়িত হতে চান জন্মভূমির প্রতি ভালোবাসা থেকে। এটা আগে তুমি লিখে নিলে, লিখে নিয়ে পরের স্টেপ শুরু করছো। ওই প্রশ্নেরই পরের স্টেপ শুরু করছো। এবার তুমি এটাকে এক্সপ্লেন করবে যে কবি তার জন্মভূমিকে অনেক ভালোবাসে, বা কবির এটা এটা মানে তোমার উত্তরটা যেটা এক্সপ্লেন করা, যেটা সেই এক্সপ্লেনেশন থাকবে এখানে। তাহলে কয়টা পার্ট থাকলো? এটা 2টা পার্ট। এখন যদি বলতাম আমি তোমাকে, এখানে ধরো কোন একটা লাইন দিতাম যে হচ্ছে প্রথম আমার চোখ জুড়ালো তোমার ছায়া এসে, ধরো এরকম একটা লাইন ছিল না জন্মভূমি কবিতায়। আমি তোমাকে বললাম এই লাইনটি দ্বারা কি বোঝায়, এরকম যদি কোনো প্রশ্ন দিতাম, তখন তুমি কিভাবে অ্যান্সার করতে? তুমি কি বলতে যে উদ্দীপকের লাইনটি দ্বারা এটা বোঝায়? না, তোমাকে ওই লাইনটা কোথাও না কোথাও উল্লেখ করতেই হবে প্রশ্নের মধ্যে, যে এই লাইনটা দ্বারা জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পায়। বা শেষে গিয়ে এই প্রশ্নের শেষে হয়তো লিখতে, যে এই জন্য বলা যায় এই লাইনটির মধ্যে বঙ্গভূমির মানে ভালোবাসা প্রকাশ পেয়েছে। মানে ওই লাইনটা কোথাও না কোথাও উল্লেখ করতেই হবে। আরপি মনোযোগ দাও, কোথাও না কোথাও উল্লেখ করতেই হবে প্রশ্নের মধ্যে, মনে থাকবে? ক্লিয়ার? এখন দেখো কোশ্চেনের মধ্যে তোমরা অনেক সময় নীতি কথা লেখো, আমরা আমাদের দেশকে ভালোবাসবো, আমাদের দেশকে ভালোবাসা উচিত, দেশ ছাড়া আমাদের চলা যায় না, দেশের জলবায়ু আমাদের এটা সেটা। এত নীতি কথা, ইথিক্সের সাথে জড়িত কথা, এত মরালিটি দেখাতে হবে না খাতার মধ্যে। আমি বারবার বলছি, তুমি বলতে পারো জন্মভূমি কবিতায় দেশকে ভালোবাসার কথা বলা হয়েছে, জন্মভূমি কবিতায় দেশের এই কথা বলা হয়েছে। তাহলেই তুমি মানে নীতি কথাগুলো তুমি কবিতার মধ্যে থেকে যে নিয়েছো সেটা যেন বোঝা যায়, যে আমি জন্মভূমির প্রতি কবিতা থেকে জন্মভূমির প্রতি কবিতায় এই কথাটা বলা হয়েছে, বা জন্মভূমি কবিতায় এই কথাটা বলা হয়েছে। ক্লিয়ার? তাহলে তোমার অ্যান্সারটা আমি অ্যাপ্রোপ্রিয়েট হবে। প্রথম পেজের মধ্যে জ্ঞানমূলক আর অনুধাবনমূলক শেষ হয়ে গেল। আপনারা দেখলাম লিখেছেন 1 নাম্বার দিয়েছেন এখানে, ক নাম্বার শুরু করেছেন এখানে, খ নাম্বার এখানে। কেন রে বাবা? এগুলো মাঝখানে লেখা যায় না? মাঝখানে একটু ফাঁকা করে লিখে 2 লাইন পরে শুরু করা যায় না, যেন বোঝা যায় যে ক নাম্বার লিখছো, খ নাম্বার লিখছো। খাতার কোনো তো সিরি নাই, চেহারা নেই, আপনারাই শুধু কিউট। আপনাদের খাতাগুলো একদম খুবই বিশ্রী, বুঝছেন? আপনাদের মধ্যে যে কিউটনেস,
এই কিউটনেস যদি খাতায় থাকতো আমি তো নাম্বার একদম ঢেলে ঢেলে নাম্বার দিতাম। খাতার দেখলেই বিশ্রী, চেহারাই বিশ্রী খাতার। বিশ্বাস করেন কোনো ফরম্যাট নাই, কিচ্ছু নাই, অ্যান্সার টু দা কোশ্চেন নং 1 লিখে রেখেছেন। বাংলার সাথে যায় এটা? হ্যাঁ, এগুলো কি? এখন দেখেন গ নাম্বার প্রশ্ন যেটা, এই দুটো তো আপনি আপনার পাঠ্য বই থেকেই লিখবেন, এই দুটোর সাথে কিন্তু আপনার যে সিনারিও দেওয়া থাকবে সেটা কিন্তু কোনো সম্পর্ক নেই। এখন বোঝার চেষ্টা করেন। গ নাম্বার যেটা, ধরেন গ নাম্বার আপনার যে এখানে যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, উদ্দীপক বানান সবার ভুল। উদ্দীপক বানান এই যেটা, এখানে যে উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপক থেকে আপনার কিন্তু গ নাম্বারের সাথে রিলেশন আসবে। যেরকম আপনাদের এখানে বলেছিলাম জন্মভূমি কবিতার সাথে উদ্দীপকের বিষয়ের বৈসাদৃশ্য আছে বলে মনে করি। আপনাদের প্রথমেই প্রথম ক্লাসে দুটো শব্দ শিখিয়েছিলাম। সাদৃশ্য বলতে বোঝায় মিল, এই ফারা এটা ভালো করে দেখো, সাদৃশ্য মানে মিল, বৈসাদৃশ্য মানে অমিল। ও সব লিখে শেষে দিচ্ছে এই জন্য বৈসাদৃশ্য দেখা যায়, মানে ও সব মিল দেখায় শেষে এসে বলছে এগুলো বৈসাদৃশ্য দেখা যায়। বৈসাদৃশ্য মানেই হলো অমিল। গাধাগুলো, বৈসাদৃশ্য বলতে বোঝায় অমিল। দেখো না, বৈসাদৃশ্য বলতে বোঝায় অমিল। তাহলে তুমি সজীব স্যারকে যে জিজ্ঞাসা করেছো, স্যার তো ভুলই বলে দিবে, স্যার কেন তোমাকে ঠিক বলে দিবে? তুমি জিজ্ঞাসা করবে কেন পরীক্ষার মধ্যে মানুষকে? এটাই তো কথা। আমাকে বললে তো আমিও ভুল বলে দিতাম, ক্লাস 8 এর ওরা আমাকে জিজ্ঞাসা করে আমি তো ভুলই বলে দিই। পরীক্ষার গার্ডে যদি আমি থাকি আমি তো ভুলই বলে দিব, কি বলে দিব? ঠিক, এটাই তো। শোনেন, তাহলে 3 নাম্বার যে প্রশ্নটা, 3 নাম্বার প্রশ্ন এটাকে বলে প্রয়োগমূলক। কি প্রশ্ন? প্রয়োগমূলক। এটার কয়টা অংশ থাকবে বলো? এটা কিন্তু 2 মার্কসের, এটা কিন্তু 3 এর জন্য, এটা 3টা অংশ থাকবে। প্রথমে একটা জ্ঞান, খেয়াল করো, এরপরে যদি সিকিউ লেখা কারো ভুল হয়েছে প্রত্যেকদিন হোমওয়ার্ক থাকবে, প্রত্যেক দিন। জ্ঞান। দ্বিতীয় অংশ কি? অনুধাবন। তৃতীয় অংশ কি? প্রয়োগ। এই আহনাফ তুমি বললে হ্যাঁ আমি এগুলো সব বুঝি, সব বুঝি, আমি সব বুঝি মিস, সিকিউ এর নিয়ম আমি জানি সব, খাতার মধ্যে লাড্ডু ময়ে ময়ে হো গই, ময়ে ময়ে হো গই। এবার দেখো অনলাইনে যারা আছো, আরিশা ক্যামেরা অন করো, না হলে কিক আউট করবো এক্ষুনি ক্লাস থেকে। রাইনা তোমার বাসার ছাদ আমি দেখতে চাই না, আমি তোমাকে দেখতে চাই। তোমার বাসার ছাদ দেখে কি করব আমি বলো? এই তোমাকে দেখাও। এবার দেখো, এবার বলছি জ্ঞান, অনুধাবন আর প্রয়োগ যেটা, এখানে জ্ঞানটা কি থাকবে? আমি তোমাদের আগেই বলেছিলাম জ্ঞানে তোমার মূল কথাটা থাকবে, মানে এটার 3টা, ধরো এটা 3টা ভাগ না, জ্ঞান, অনুধাবন আর প্রয়োগ। তুমি একটু লিখলেও আমি কিন্তু নাম্বার দিয়েছি, দেখবে খেয়াল করবে, যেটুকু লিখবে সেটুকুর জন্য আমি নাম্বার দেব। এখন এক্সট্রা কথা না, এটার মধ্যে আসলে 5টা অংশ থাকে। প্রথমে কি করি জানো? জ্ঞানের মধ্যে আমি মূল কথাটা লিখি, মানে তোমার মূল প্রস্তাবটা লিখি। যে ধরো এখানে তোমার বলা হয়েছিল জন্মভূমি কবিতার সাথে উদ্দীপকের বিষয়ের বৈসাদৃশ্য আছে বলে মনে করি, মানে উদ্দীপকের বিষয় একটা আর জন্মভূমি কবিতার বিষয় একটা, এটা আমার মনে হয়। তুমি লিখতে পারো যে হ্যাঁ আমার মতে উদ্দীপক এবং জন্মভূমি কবিতার বৈসাদৃশ্য আছে, মানে তুমি আছে না নাই বা কোন বিষয়ের বৈসাদৃশ্য সেটাই আগে বলে দিলে, মানে তোমার অ্যানসারটাই এইখানে আগে বলে দিবে। মেইন থিম হলো তোমার অ্যানসারটাই তুমি এখানে বলে দিচ্ছ যে হ্যাঁ মিল আছে নাই, আছে নাই। আনা বোর্ডে দেখাও, বোর্ডে 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 দেখান, এদিকে মিল আছে বা নাই আপনি প্রথমেই বলে দিবেন যে মিল আছে নাই, বা উভয় জায়গাতেই জন্মভূমির প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। যদি থাকতো অন্য কোনো, ধরো অন্য কোনো লাইন থাকতো কবিতার, তুমি বলতে যে হ্যাঁ মিল আছে বা নেই, বুঝলে মূল কথা? এখন তোমার কথা, তাহলে অনুধাবনের মধ্যে কি থাকবে? অনুধাবনের মধ্যে তোমার যেটা মূল কথা সেটা তুমি এক্সপ্লেন করবে যে জন্মভূমির প্রতি ভালোবাসা জিনিসটা কি আসলে, ঠিক আছে? সেটা তোমার এক্সপ্লেইন করতে হবে, সেটা তুমি বিশ্লেষণ করলে। আমি বারবার বলছি যেটা তুমি প্রস্তাব করছো সেটা কোন কারণে মনে হয় মিল আছে, সেটা তুমি আগে এখানে ফ্যাক্টটা তুলে ধরবে, এখানে থাকবে ফ্যাক্ট। ক্লিয়ার? এবার দেখো তারপরে কি করবো, তাহলে প্রয়োগের মধ্যে কি থাকবে? প্রয়োগের মধ্যে দুটো জিনিস থাকবে। কয়টা জিনিস? দুটা। একটা হচ্ছে তোমার, আমি বারবার বলছি দুটো না 3টা থাকবে, এখানে 3টা জিনিস থাকবে। একটা হচ্ছে তোমার পাঠ্য বইয়ের যে রচনা, পাঠ্য বইয়ের রচনা মানে বুঝো তোমার বইয়ের যে মানে গল্প বা কবিতা, ধরো জন্মভূমি কবিতা, বই 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 যেটা আগে, হ্যাঁ বইয়ের যে রচনা সেটা কি লিখবে তুমি? সারমর্ম। যেটা সারমর্ম বলতে কি বোঝাচ্ছি আমি, মানে ওই যে সেটার সামারি,
মানে তুমি লিখবে যে পাঠ্য বইয়ের কবিতার কোন দিকটা ফুটে উঠেছে, তুমি সেটা আগে বলবে যে জন্মভূমি কবিতা এটা এটা বলা আছে, এটা এটা বলা নেই। ক্লিয়ার? অনলাইনে যারা আছো তোমাদের একটু সমস্যা হচ্ছে দেখো হয়তো। দেখো আমি যেটা বলছি, বিশ্লেষণ করলে বিশ্লেষণের পরে আমি এই পাশে লিখছি দেখো, যে এখানে পাঠ্য বইয়ের রচনা যেটা থাকবে সেটা পাঠ্য বইয়েরটা সেটা আলোচনা করবে। এরপরে উদ্দীপকে কি বলা আছে আমি দেখলাম তোমরা উদ্দীপকটা সরাসরি তুলে ধরেছো, অনেকে সরাসরি তুলে দিয়েছে উদ্দীপক। উদ্দীপক তুলে দেওয়া মিস যাবে না। দেখা যাচ্ছে না। ও আচ্ছা, নিচেও দেখা যাচ্ছে না, কই লিখি বলো তো? উপরে লিখছি দেখো, মূল কথা থাকবে